আসসালামু আলাইকুম। আশা করি মহান আল্লাহর রহমতে আপনি অনেক ভালো আছেন। আমাদের বাড়ি সিলেট জেলার কানাইঘাট উপজেলায়, যেটা সুরমা নদীর খুব নিকটেই। বেশ কতগুলো পাহাড়ও রয়েছে। আমার সাথে যে ঘটনাটা ঘটেছে সেটা শহরে কোনো মানুষের বিশ্বাসযোগ্য হবে না। আমাদের এলাকাটা খুব বেশি জনবহুল না, অনেক দূরে দূরে বাড়িঘর। সিলেটে যাওয়ার মহাসড়কের পাশে একটা ছোট বাজার রয়েছে, যার কিছুটা সামনে গেলে একটা উঁচু পাহাড়ি এলাকা। আমার জন্ম ওখানেই। যখন আমি ছোট ছিলাম তখন রাতের বেলা দেখতাম মা বাবা হঠাৎ করে আমাদের ঘুম ভাঙিয়ে জড়সড় হয়ে বসে থাকত। বাইরে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের শব্দ শুনতে পেতাম। বুঝতে পারতাম যে বাইরে নিশ্চয়ই ভয়ানক কিছু একটা আছে, তবে নিজ চোখে কখনো কিছু দেখিনি। বড় হবার সাথে সাথে নিজের মধ্যেও সাহস বেড়েছে অনেকটা। সিলেটের পাহাড়ি অঞ্চলগুলো, যেখানে সচরাচর চা বাগান দেখা যায় এবং ঘন গাছপালা, যেহেতু সেখানে সর্বোচ্চ বৃষ্টিপাত হয় বাংলাদেশে, ঘন গাছপালা রয়েছে এবং প্রায় গা ছমছমে একটা জায়গা। আমি যতবার সিলেটে গিয়েছি আমার কাছে বেশ বিষণ্ণ এবং খুবই গা ছমছমে মনে হয়েছে রাতের সময়টাতে। বিশেষ করে যেদিন আমার সাথে ঘটনাটা ঘটে সেদিন আমি কাজ শেষ করে বাড়ি ফিরছিলাম। বাড়িতে মা আর ছোট দুই বোন। বাড়ির রাস্তায় ঢোকার পথে ছোট একটা পুল পড়ে। পুল বলতে কোনো মতে মানুষ পার হওয়ার মতো একটা জায়গা। তখন মাগরিবের আজান দিচ্ছে। আমি যখন পুলটা পার হতে যাব, ঠিক তখন আমার পেছন থেকে কেউ একজন আমাকে ধমক দিয়ে বলে, যাস না ওদিকে। আমি পেছনে ফিরে দেখলাম আশেপাশে কোনো মানুষ নেই। আমি কোনো কিছু না ভেবে পুল পার হতে লাগলাম, আর ঠিক তখন কেউ আমাকে পেছন থেকে ধাক্কা মারে। আর একটু হলে আমি পড়েই যেতাম নিচের খালে। তবে কোনো মতে ডাল সামনে পেছনে তাকালাম কি সেটা দেখার জন্য, কিন্তু পেছনে তাকিয়ে দেখলাম কোথাও কেউ নেই। খুব অবাক হলাম। মাটি থেকে উঠে হাঁটতে শুরু করলাম। বাগানের ভেতর দিয়ে ছোট রাস্তা চলে গেছে। সন্ধ্যা পার হয়ে অন্ধকার নেমে গেছে। আমি একটু দ্রুতই হাঁটছিলাম। হঠাৎ শুনলাম কেউ যেন আমার নাম ধরে ডাক দিল, কিন্তু আশেপাশে কাউকে দেখতে পেলাম না। আবার হাঁটতে লাগলাম। আর এর পরেই আচমকা একটা খুনখুনে বুড়ো লোক বাগান থেকে বেরিয়ে আমার সামনে এসে দাঁড়ালো। লোকটার চেহারা দেখলেই গা শিউরে ওঠে। লোকটা আমাকে ধমক দিয়ে বলল, তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? আমি বললাম, আপনি কে আর কি হয়েছে? লোকটা এবার কৌতুকের মতো মুখ করে বলল, আয় একটু এদিকে আয়। তারপর আমার হাত ধরে টান দিল। সেই হাত এতটাই ঠান্ডা, আমার মনে হলো যেন একটা বরফ খণ্ড আমার হাতের উপরে রাখা হয়েছে। আমি সাথে সাথে একটা হ্যাঁচকা টান মেরে নিজের হাতটা ছাড়িয়ে নিলাম। লোকটা আমার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। আমি আর সেদিকে না তাকিয়ে দৌড় দিয়ে ওখান থেকে চলে আসলাম। বাড়ি পৌঁছে গোসল করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়লাম। লোকটার কথা মনে হচ্ছিল বারবার। অদ্ভুত দেখতে লোকটা। ভ্রু দুটো সোজা উপরের দিকে উঠে গেছে। এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়েছিলাম জানি না। ঘুমের মধ্যে অদ্ভুত একটা স্বপ্ন দেখি। আমি দেখলাম আমার পরিবারের সবাই খুব কান্নাকাটি করছে। সামনে একটা লাশ রাখা। আমি সবাইকে ডাকছি, অথচ কেউ আমাকে দেখতেই পাচ্ছে না। আমার মনে হলো আমি হয়তো মরে গেছি। এটা ভাবতে আমার বুকের ভেতরটা ছ্যাদ করে উঠল। সত্যিই কি আমি মরে গেছি? একটু এগিয়ে লাশটার দিকে তাকাতেই আমার শির দ্বারা বেয়ে একটা ভয়ের শীতল স্রোত বয়ে গেল। আমি দেখলাম আমার লাশ পড়ে আছে সেখানে। তবে আমি নয়। দেখে মনে হচ্ছে কেউ যেন সিরিঞ্জ দিয়ে আমার শরীর থেকে সব রক্ত বের করে নিয়েছে। শুধু আমার স্কাল, অর্থাৎ হাড় আর চামড়া, তাই পড়ে আছে সেখানে। ঠিক তখন হঠাৎ করে সবাই যেন কোথায় হারিয়ে গেল।
আমি কাউকে দেখতে পাচ্ছিলাম না। চোখের সামনে সবকিছু ঝাপসা হয়ে আসছিল। তখন শুনলাম কেউ যেন আমার কানের কাছে জোরে জোরে বলছে, উঠে পড়, উঠে পড়। আমি চোখটা বুজে রইলাম। আস্তে আস্তে চারপাশের সব নিস্তব্ধ হয়ে গেল। এবার হঠাৎ আমি আমার শরীরে একটা চিনচিনে অনুভূতি টের পেলাম। সাথে সাথে চোখ মিলে আমি তাকালাম, আর আধো অন্ধকারে দেখলাম সন্ধ্যার সময় বাগানের মধ্যে দেখা সেই বৃদ্ধ লোকটা আমার একটা হাত ধরে খাটের পাশে দাঁড়িয়ে আছে। তার মুখটা উপরের দিকে, কি কি যেন বলছিল, আমি কিছুই বুঝতে পারিনি। আমি সাথে সাথে একটা চিৎকার করে হাতটা ছাড়িয়ে নিই আর খাট থেকে নেমে আসি। আমার চিৎকারে আমার মা উঠে দৌড়ে আসে। তখনকার সময় আমাদের বাড়িতে বিদ্যুৎ ছিল না। মা হারিকেন চালানোর আগেই আমি দেখলাম লোকটা অন্ধকারের মধ্যে কোথাও যেন হারিয়ে গেল। আলো জ্বালানোর পর পুরো ঘর ফাঁকা দেখতে পাচ্ছিলাম আমরা। এরপর আমি অনেক অসুস্থ হয়ে পড়ি, শরীর ভেঙে পড়ে। মা অনেকটা চিন্তায় পড়ে যান। আমাকে ঢাকায় মামার কাছে পাঠিয়ে দেন। তখন থেকে এখনো আমি ঢাকাতেই আছি। একবারের জন্য আমি সিলেট আমার বাড়িতে যাইনি। এখন যে ঘটনাটা শেয়ার করব সেই ঘটনাটা আপনাদেরকে আমি তার নাম প্রকাশ করছি না। তো তার বাসা হচ্ছে যশোর জেলার চৌগাছা থানার কোনো একটা গ্রামে। তো ঘটনার শুরু সেই ছোট থেকেই তারা ছিল দুই ভাই এবং তার বাবা মা, এবং তাদের ঘর ছিল একটা, এবং তাদের সাথে সাথে একটা বারান্দা ছিল। তো বারান্দাতে তার বাবা মা এবং তিনি ঘুমাতেন এবং তার বড় ভাই ঘুমাতো ঘরে। তো প্রতি রাতে তিনি ঘুমাতে পারতেন না, সবসময় একটা কালো ছায়া দেখতেন। ছায়াটা দেখতে ছিল ঠিক ক্রিকেট বলের মতো, দুটি বড় বড় চোখ, দাঁতগুলো ছিল প্রায় 4-5 ইঞ্চি বড় বড়, পুরো শরীর কুচকুচে কালো আর 7 ফুটের মতো লম্বা। রাতে ঘুমাতে যাবার সবসময় ঘুমাতে যাবার পর যতই রাত গভীর হতো ততই এটা বেশি তাকে দেখা দিত। তো এইভাবে প্রায় প্রতিদিনই তিনি দেখতো এবং ভয় পেত, এবং দেখার পর তার মাকে সাথে সাথে ডাক দিয়ে বলতো, মা ওটা কি, আমার দিকে তাকিয়ে আছে এবং হাসছে। তখন তার মা তাকিয়ে দেখতো, তখন কিছুই দেখতে পেত না, কিন্তু সেটা দাঁড়িয়ে থাকতো ঠিকই তার পায়ের কাছে, খাটের একদম কর্নারে। তিনি জড়সড় হয়ে তার মাকে জাপটে ধরে চোখ বন্ধ করে ফেলতো। এইভাবেই কাটতে থাকে প্রায় প্রতিটা দিন, প্রতিটা রাত। আর দিনের বেলা অন্য ঘটনা ঘটতো। যেমন তিনি একদিন বাথরুমে গেল, বাথরুমে বের হওয়ার সময় দেখতে পায় একটা বড় অদ্ভুত রঙের সাপ, আয়তনে 4 থেকে 5 ফুট লম্বা, অনেক মোটা, একদম দরজার মুখে হা করে শুয়ে আছে। সেটা দেখেই তিনি জোরে চিৎকার দেয়, কিন্তু অবাক করার বিষয় হলো সেটা তখনই চোখের পলকে হাওয়ায় মিলিয়ে যায়। তার মা এসে তাকে দেখে তিনি কাঁদছে, কিন্তু তার কথা কেউই বিশ্বাস করছে না। তার কিছুদিন পর তিনি আবারও যখন বাথরুমে গেল এবং ভেতরে থাকা অবস্থায় তিনি দেখতে পায় সবুজ রঙের প্রচন্ড দুর্গন্ধযুক্ত কিছু একটা তার ঘাড়ে পিঠেকে যেন ছুঁড়ে মেরেছে। তখন বেরিয়ে এসে তিনি তার মাকে এটা দেখায়, সেটা তার বড় ভাইও দেখে। তারপর বাথরুমের পেছনে গিয়ে দেখতে চাইলো কেউ দুষ্টুমি করে কিনা এরকম কিছু একটা, কিন্তু কাউকে কিছু পাওয়া যায় না, কাউকে পাওয়া গেল না সেখানে। এবং সেখানে জায়গাটা ছিল আয়তনে বেশ বড়, এরকম কাজ করে এত সহজেই সেখান থেকে কেউ চলে যেতে পারবে না। কিন্তু পরে এটা সবাই চিন্তায় পড়ে যায়, এবং যেটা তার গায়ে এসে পড়লো সেটা এরকম সবুজ কেন, আশেপাশে কেউ না থাকলে কিভাবে সম্ভব গায়ে ছুঁড়ে মারা। এভাবে আর মেনে নেওয়া সম্ভব হচ্ছিল না তার কারোর পক্ষে। তাই একটা ভালো কবিরাজ দেখানোর সিদ্ধান্ত তার বাবা মা নেয়, এবং তাদের গ্রামের একটা ভালো কবিরাজি, ওই গ্রামেরই কবিরাজ, যিনি রোগীকে দেখেই সব বলে দিতে পারত। তো সম্পর্কে তিনি তার দাদা হতেন। তারপর তার কাছে তাকে নিয়ে যাওয়া হয় এবং তিনি সোজা বলে দেন তাকে দেখিয়ে কোনো লাভ নাই, তাকে বাড়ি চলে যেতে বলে। অনেক রিকোয়েস্ট করেও কোনো কাজ হয় না। তো তারা পরে বাড়ি চলে আসে। তারপর কিছুটা দূরে একটা মাদ্রাসার হুজুরের সন্ধান পায়, কারণ সৌভাগ্যক্রমে তাদের গ্রামের মসজিদের জুম্মার নামাজ ইমামের চাকরিতে তিনি নিযুক্ত হন। একদিন তার কাছে এই ভাইকে নিয়ে যাওয়া হয়, তার মা তাকে নিয়ে যায়। তিনি রোগী দেখতেন একজন তুলারাশি লোক দ্বারা। ওই ব্যক্তি আয়নাতে রোগীর সামনে সমস্যা দেখার বলার পরপরই হুজুর চিকিৎসা দিতেন। তো তার নাম এবং তার বাবার নাম এবং তার গ্রামের নাম জেনে তার আয়নাতে তিনি দেখা শুরু করলেন। হঠাৎ করে তিনি ভ্রু কুচকে বললেন, তার জন্মের ঠিক 6 দিনের দিন রাত থেকে মোট 18টা জিন এবং পরীর আসর আছে তার উপর। তাকে নাকি অনেক পছন্দ করে এবং সেই শিশুকাল থেকেই তার সাথে থাকে। শুধু তাই নয়, তাকে একা রেখে তার মা যখন কোথাও কাজ করতে যেত অস্বাভাবিকভাবেই তিনি কাঁদতো না এবং ক্ষুধাও লাগতো না। তখন তার মা বলল, হ্যাঁ এটা সত্য যে ছোটবেলায় অন্য সব শিশুর চেয়ে ব্যতিক্রম ছিল। এটা দেখে তার মা বাবা ভাবতো হয়তো তিনি বোবা পাগল হবেন। তারপর আরো একটা রহস্য বের হয়ে আসে, যেটা তিনি
যখন যেদিন তিনি জন্ম নেবেন সেদিন রোববার, অমাবস্যার রাত। রোববার রাত 11:30টার দিকে তার মায়ের প্রসব বেদনা শুরু হয় এবং রাত 2টা নাগাদ সোমবার দিন পড়ে যায় তার জন্মের তারিখ। তুলা রাশির লোকজন বলে হয়তো এই কারণেই তার উপরে এই আসরটা বেশি, কিন্তু তারা নাকি তাকে নিয়ে যেতে চায়। তার মা এসব বলে, এগুলি কি বলছেন আপনি? এর থেকে মুক্তি পাওয়ার উপায় বলেন। এই নিয়ে যাওয়া টিয়ে যাওয়া এগুলি কোনো কিছু আমরা মেনে নিতে পারবো না। তখন ওই লোকটা বলে তারা কিছুতেই মানবে না, তাকে নিয়ে যাবেই। তখন ওখানে উপস্থিত সবাই অবাক হয়ে যায়, বলে যে কোনো না কোনো উপায় তো থাকার কথা, চেষ্টা করে দেখেন না। তখন তুলারাশির লোকটা জিনদেরকে বলেন, তোমরা ছেলেটাকে ছেড়ে দিয়ে তার বদলে অন্য কিছু চাইলে নিতে পারো, সেটা তোমাদের দেওয়া হবে। তারা তখন দুটা জোড়া খাসি চায় এবং তার কথা শুনে মা বলে, আমাদের তো এত সামর্থ্য নাই, 2টা খাসি দিব কিভাবে? তো এভাবে লাস্ট পর্যন্ত তাদের পরে 2টা মোরগ নিতে রাজি হয়। কিন্তু এর আগেও তারা বলেছে যে তারা ওকে ছেড়ে দিলেও একবারে ছেড়ে যাবে না, তার থেকে অনেক দূরে থেকে অনেক ক্ষতি করার চেষ্টা করবে এবং বিভিন্নভাবে রোগাক্রান্ত করার চেষ্টা করবে। তো সেখানে আর কিছু বলার থাকে না, কারণ এবার আর কিছু বললে তারা বড় ধরনের ক্ষতি করতে পারতো। এই জন্য ওই শর্তে তারা ফিরে আসে। আসার আগে হুজুর একটা তাবিজ দিয়ে বলেন, আজ সারা রাত আলো জ্বালিয়ে রাখবে খাটের নিচে এবং খেয়াল রাখবে আলোটা যেন নিভে না যায়। তারপর শনিবার দিন ওই তাবিজটা আমার হাতে বাঁধতে দিবে। তো শনিবার দিন রাতে সেই হারিকেন তার হাতে বাজে দিতে হবে এবং শনিবার দিন রাতের বেলা হারিকেন জ্বালিয়ে রাখা হয়। তো তাদের এলাকায় বিদ্যুৎ ছিল না, তো আলো জ্বালিয়ে রাখার পর এশার নামাজ পরপরই দেখে যে খাটের নিচে 1 টাকার কয়েন, মানে 1 টাকার কয়েন তো হাতের মুঠোতে নিয়ে এক পাশ থেকে অন্য পাশ গড়িয়ে দিলে যেমন আওয়াজ হয় ঠিক তেমন ভাবে আওয়াজ আসতে শুরু করে। এটা দেখে অনেক ভয় পেয়ে যায় তারা সবাই এবং চুপ করে খাটের উপর বসে রইল সারা রাত। কিন্তু রাত 2টা থেকে 2:30 বাজে ঠিক এমন সময় হারিকেনের তেল ফুরিয়ে যাওয়ার কারণে হারিকেনটা নিভে যায় আর সেই আওয়াজ ওই একইভাবে আসতে থাকে এবং ফজরের সময় বন্ধ হয়ে যায়। বিষয়টা একটু গড়বড় হওয়ার কারণে তারা আবারও হুজুরের কাছে যায়। তিনি তুলারাশির লোকটি দ্বারা জানালেন, ভয় নেই, যেটা দরকার ছিল সেটা হয়ে গেছে। কিন্তু হারিকেনটা যদি ফজরের আজান পর্যন্ত জ্বলতো তবে ওরা একেবারেই কোনো ক্ষতি করতে পারতো না। তো যতই দূর থেকে ক্ষতি করার চেষ্টা করুক না কেন, এখন থেকে একটু সাবধানে থাকতে হবে। তারপর থেকে আজ অবধি তার মাইগ্রেনের রোগী তিনি হয়ে গেছেন এবং বিভিন্ন ধরনের শারীরিক ও মানসিক সমস্যায় তিনি ভুগছেন। কখনো পুরোপুরি সুস্থ হতে পারেননি, অনেক ডাক্তার অনেক কবিরাজের সমাধান দিতে পারেনি। তার বয়স এখন 20 বছর এবং তিনি আরো কিছু ঘটনা তার ভাইকে নিয়ে আমাকে বলবেন, সে বলেছেন যে শেয়ার করবেন। তো তার ভাই 23 বছর বয়সে 2013 সালে মৃত্যুবরণ করেছেন, ব্লাড ক্যান্সার ধরা পড়ে। কিন্তু তার কখনো শারীরিক বা মানসিক কোনো সমস্যা ছিল না। 1 সপ্তাহের ভিতরে ধরা পড়ে এবং এই দুর্ঘটনা হয়ে যায়। আসসালামু আলাইকুম প্রিয় লিসেনার্স, আপনাদের জন্য আবারও নিয়ে আসলাম আমাদের আজকের এপিসোড। এই এপিসোডটির মাধ্যমে আপনারা শুনতে পারবেন সবথেকে ভয়ানক কিছু ঘটনা, যেই ঘটনাগুলো আপনাদের অনেক বেশি ভয় যোগাতে সাহায্য করবে। যারা এইরকম ভয়ানক ঘটনাগুলো শুনতে চান তাদের জন্য কিন্তু আজকের এপিসোডটাও অনেক বেশি স্পেশাল হতে যাচ্ছে, কারণ আজকের এপিসোডের প্রত্যেকটা ঘটনা অনেক বেশি স্পেশাল, ভয়ানক, বাছাই করা সেরা ঘটনাগুলোর মধ্যে অন্যতম কিছু ঘটনা থাকছে আজকে। তো প্রিয় লিসেনার্স, যারা আমাদের আজকের ভিডিওটি প্লে করেছেন তারা অবশ্যই ভয়ের জন্য প্রস্তুত হয়ে যান, আর শেষ পর্যন্ত কন্টিনিউ করলেই আপনারা বুঝতে পারবেন যে আজকের এপিসোডটা কতটা স্পেশাল ছিল। তো আর কথা না বাড়িয়ে চলেন আপনারা এবং আমি সহ শুনে আসি আজকের সকল ভয়ানক ঘটনাগুলো। ঘটনাটি নতুন পেলেও ঘটনাটি ঘটেছে কিন্তু অনেক আগে। সম্ভাব্য সময় 1968 কি 69 সাল, এমন একটি সময়। যার সঙ্গে ঘটেছিল তিনি পেশায় একজন হোমিওপ্যাথি ডাক্তার। আজকে যেখানে রাজবাড়ী জেলার মাছ বাজার রয়েছে, এই মাছ বাজারের কাছেই তার একটি ছোট্ট টিনের হোমিওপ্যাথি ডিসপেন্সারি ছিল। তার নাম ছিল সনাতন। সবাই তাকে সনাতন ডাক্তার নামেই চিনত। ডাক্তার হিসাবে তার তেমন কোনো খ্যাতি ছিল না, কিন্তু মানুষ হিসাবে তিনি বিনয়ী, সদালাপী এবং পরোপকারী ছিলেন। এই বিষয়ে ওনার যথেষ্ট সুনাম ছিল। হোমিওপ্যাথি ডাক্তার হিসাবে তিনি টুকটাক চিকিৎসা করতেন। কখনো কখনো কোনো বাড়িতে যদি কোনো অসুস্থ রোগী থাকতো, ডাক পড়লে তিনি সেখানে সেই রোগীকেও দেখতে যেতেন। ওনার দোকানে একজন কম্পাউন্ডার ছিল, তার নাম ছিল আব্দুর রহিম।
তো মোটামুটি চলে যাচ্ছিল। সনাতন ডাক্তারের বাড়ি ছিল রাজবাড়ী জেলার কুঠি পাচুরিয়া নামক একটি গ্রামে, যেটা রাজবাড়ী থেকে মোটামুটি যদি আমি চিন্তা করি যে সাইকেল চালিয়ে যেতে হবে, তাহলে মোটামুটি প্রায় 10-12 কিলোমিটার। তো ওনার একটা বাইসাইকেল ছিল, উনি সাইকেল নিয়েই আসা যাওয়া করতেন সবসময়। ঘটনাটি যখন ঘটে তখন ছিল শীতকাল। শীতকালে স্বাভাবিকভাবেই মানে তাড়াতাড়ি সন্ধ্যা লেগে যায়, আর ওই সময়ে সন্ধ্যার পরপরই অধিকাংশ দোকানপাটগুলো বন্ধ হয়ে যেত, মানুষজন কেউ চলাফেরা করতো না। শীতকালে এমনিতেও মানে রাস্তায় মানুষ কম চলাফেরা করে সন্ধ্যার পরে। আর যেহেতু ওই সময় আজকের মতো তো এরকম জাঁকজমক ছিল না, যার কারণে সন্ধ্যা নামলেই সবকিছু বন্ধ হয়ে যেত। উনি বিকালের দিকে হঠাৎ খবর মানে পান, একজন লোক আসে যে তার বাড়িতে অসুস্থ একজন লোক আছে। তো উনি চিন্তা করলেন যে বাড়ি তো কাছেই। আসলে উনি চিন্তা করেছেন না, যিনি এসেছেন তিনি বলেছেন যে আমার বাসা এইখানেই কাছেই। তো উনি চিন্তা করলেন কাছেই যেহেতু, তাহলে আর বাইসাইকেলটা আর নিব না, হেঁটেই যাই, একটু ব্যায়ামও হবে, আর আবার রুগী দেখে ফিরে আসব, তখন বাইসাইকেল নিয়ে বাসায় চলে যাব। আব্দুর রহিম কম্পাউন্ডার সে তো যেহেতু দোকানেই ছিল, তাকে বললেন যে তিনি কাছেই যাচ্ছেন, তো তাড়াতাড়ি ফিরে আসবেন। যদিও লোকটি বলেছিল যে তার বাড়ি একদম কাছেই, কিন্তু তার বাড়ি আসলে অতটা কাছে ছিল না। তো আজকে যেটা সোনাকান্দন নামক যে গ্রামটি আছে, তার বাসাটা ছিল এই দিকে। তো সোনাকান্দর গ্রামে কিন্তু মানে হেঁটে যেতে বেশ সময় লাগে। তো ডাক্তার সাহেব বলেছে তোমার বাড়ি এতটা দূরে, আমাকে আগে থেকে বলো নাই কেন, তাহলে সাইকেলটা নিয়ে আসতাম। তখন ওই লোকটি বলেন যে যদি বলি যে একটু দূরে, তাহলে তো আপনি আবার যদি আসতে না চান, এই জন্য বলি নাই। যাই হোক, তো রুগী দেখতে দেখতে বেশ দেরি হয়ে যায়। এদিকে আব্দুর রহিম যে কম্পাউন্ডার, সেও দোকানে দীর্ঘক্ষণ অপেক্ষা করছিল সনাতন ডাক্তারের জন্য। এদিকে রুগী দেখে ফিরে আসতে আসতে মোটামুটি 7:30 কি 8টা বেজে যায়। ওই সময় কিন্তু 7:30 বা 8টা শীতকালে মানে অনেক রাত। বিশেষ করে ওই সময়ে আজকে যে রাজবাড়ী জেলা, তখন তো জেলা ছিল না, তখন একটা ছোট্ট মফস্বল শহর ছিল, আর বাজারে তখন কেউ ছিল না। উনি যখন ফিরে আসেন, এসে দেখেন ওনার ডিসপেন্সারি বন্ধ। উনি ভাবলেন যে ওনার দেরি দেখে আব্দুর রহিম ডিসপেন্সারি বন্ধ করে চলে গেছে, কিন্তু উনি পড়লেন এক বিপদ। কারণ হচ্ছে ওনার বাইসাইকেলটা তো এই ডিসপেন্সারির মধ্যেই, এখন এর চাবিটা তো ওনার কাছে আর নাই। উনি তো মনে করেছিলেন যে একটু পরেই ফিরে আসবেন, যার কারণে এক্সট্রা চাবিটা উনি নিয়ে যান নাই। ওই এক্সট্রা চাবিটাও ওই মানে ডিসপেন্সারির মধ্যেই রয়েছে। তো উনি চিন্তা করলেন কি আর করা, আজকে বাড়িতে পায়ে হেঁটেই যেতে হবে। উনি হাঁটা শুরু করলেন। উনি রাজবাড়ী বাজার পাড়ি দিয়ে আজকে যে লোকোশেড যে জায়গাটি রয়েছে, যে লোকোশেড নিয়ে অনেক গল্প রয়েছে, আমি নিজেও অনেক হন্টেড প্লেস হিসাবে সেখানকার অনেক ঘটনা বলেছি। তো সেই লোকোশেড দিয়ে সোজা উনি হাঁটা শুরু করলেন পাচুরিয়ার দিকে। এখানে একটা বিষয় বলে রাখা ভালো প্রিয় লিসেনার, সেটি হচ্ছে যে যারা রাজবাড়ীর জেলার আছেন তারা নিশ্চয়ই আমার এই স্টোরিটি শুনে বুঝতে পারবেন। সেটি হচ্ছে যে লোকোশেড থেকে গোয়ালন্দ ঘাট পর্যন্ত যাওয়ার আজকে যে রেল লাইনটা রয়েছে, এই রেল লাইনটা কিন্তু একটা সময় ছিল না। 1871 সালের দিকে এই রেল লাইনটা গোয়ালন্দ ঘাট পর্যন্ত কিন্তু অন্য দিক দিয়ে ছিল। তো পরবর্তীতে বন্যা বা বিভিন্ন কারণে নদী ভাঙন, যার ফলে রেল লাইনটা ক্ষতিগ্রস্ত হলে পরবর্তীতে এই পাচুরিয়া হয়ে রেল লাইনটা গোয়ালন্দ ঘাট পর্যন্ত নেওয়া হয়।
আরেকটা বিষয় যে লোকোশেড হন্টেড প্লেস হিসাবে আমি অনেকগুলো গল্প বলেছি। এই হন্টেড প্লেস কিন্তু হয়েছে আমাদের 1971 সালে মহান মুক্তিযুদ্ধের পরে। কারণ মুক্তিযুদ্ধের সময় অসংখ্য মানুষকে এই লোকোশেডের এখানে হত্যা করা হয়, যার ফলে কিন্তু পরবর্তীতে এখানে একটা বধ্যভূমির স্তম্ভও করা হয়েছে। আর এই ঘটনা, বিশেষ করে হন্টেড ঘটনাগুলো 1971 সালের পর থেকে বিভিন্ন মানুষের সাথে ঘটে আসছে। সাধারণত আগে এই জায়গাটা হন্টেড ছিল না, যার ফলে উনি যখন লোকোশেডের ওই জায়গাটা পার হয়ে সোজা হাঁটা শুরু করেছেন পাঁচুড়িয়ার দিকে, ওইখানে ওনার সাথে কোনো ঘটনা ঘটে। প্রিয় লিসেনার্স, এখন যে স্টোরিটা আমি বলছি এটি কিন্তু মাত্র এক রাতের একটি ঘটনা। এক রাত্রে এই ঘটনার শুরু এবং এই এক রাতে এখানে শেষ। যাই হোক, উনি চলছেন, সোজা চলছেন। ওই দিন চাঁদের আলো বেশ স্বচ্ছ ছিল, কুয়াশাও কম ছিল, যদিও শীতকাল ছিল, বাট কুয়াশার প্রকোপটা কম ছিল, যার ফলে ওনার চলতে খুব অসুবিধা হচ্ছিল না। তবে রাস্তাঘাটে কোনো মানুষ ছিল না, উনি একা একাই চলছিলেন। ওনার হাতে ছোট্ট একটি টর্চ লাইট ছিল। উনি টর্চ লাইটের আলোতে চলছেন। উনি যখন লোকোশেড পার হয়ে আরো সোজা হেঁটে আজকের যে দাঁতশি বাজার নামক একটা জায়গা আছে, তো দাঁতশি বাজার পার হওয়ার পরে বেশ একটা লম্বা জায়গা রয়েছে, আজকের যে রেলপথের যে জায়গাটি সেটা আমি বলছি, যে সেখান দিয়ে কিন্তু অনেক দূর, এখনো ঘরবাড়ি তুলনামূলক বেশ কম আছে। তো ওই দিক দিয়ে যেতে যেতে হঠাৎ উনি দেখলেন যে ওনার পথের সামনে, পথ আগলে একটি মাঝারি সাইজের সাদা কালো মিক্স করা একটি রঙের একটি বিড়াল দাঁড়িয়ে আছে। তো উনি বিড়ালটিকে স্বাভাবিক হিসাবে নিয়েছেন, কারণ রাতের বেলা বিড়াল চলাফেরা করতেই পারে। কিন্তু অদ্ভুত ব্যাপার হচ্ছে, এই বিড়ালটি ওনার পথ আগলে এমনভাবে দাঁড়িয়ে আছে যে ওনাকে সহজে যেতেই দিচ্ছে না। উনি বিড়ালটিকে পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিড়ালটি বারবার ওনার পথ আগলে দাঁড়াচ্ছিল। উনি বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, কিন্তু বিড়ালটি যেতে চাচ্ছিল না। যখন উনি বারবার বিড়ালটিকে সরিয়ে দেওয়ার চেষ্টা করছিলেন, বিড়ালটিকে তাড়া করছিলেন, একটা পর্যায়ে বিড়ালটি এসে ওনার পা জড়িয়ে ধরে এবং যাতে উনি সামনের দিকে না আগান সেই চেষ্টা করছিলেন। তো উনি এ পর্যায়ে বেশ বিরক্ত হন। উনি পা ঝাড়া দিয়ে বিড়ালটিকে দূরে ফেলে দেন এবং সামনের দিকে হাঁটতে থাকেন। পেছন দিকে তাকিয়ে দেখেন ওই বিড়ালটি আর নেই। উনি ভাবলেন, যাক, আপদ বিদায় হয়েছে, চলে গেছে। উনি সামনে হাঁটছেন, আস্তে আস্তে আরো সামনে যাচ্ছেন। হঠাৎ উনি দেখেন একজন মহিলা কিছু একটা সামনে নিয়ে কান্নাকাটি করছে। উনি ভাবলেন যে কি ব্যাপার, এই মহিলাটা সামনে কি নিয়ে কান্নাকাটি করছে। উনি যতই কাছে যাচ্ছেন, খুব বিকট দুর্গন্ধ ওনার নাকে আসছে। উনি কাছে গেলেন, কাছে যাওয়ার পর উনি বললেন যে কি ব্যাপার, আপনি কান্নাকাটি করছেন কেন, এত দুর্গন্ধ কিসের, আর আপনার সামনে এটা কি? তখন ওই মহিলাটি বলেন যে এটা আমার ছেলে, সে মারা গেছে। তখন উনি বলেন যে মারা গেছে, কিভাবে মারা গেল? তখন বলে যে পানিতে ডুবে মারা গেছে। তখন উনি বলেন যে দেখি তো তোমার ছেলের শরীরের উপর থেকে কাপড়টা সরাও। তো মহিলা কাপড়টি সরান। সনাতন ডাক্তার টর্চ মেরে যা দেখতে পান, তিনি আঁতকে ওঠেন। মনে হচ্ছে 3-4 দিনের একটি লাশ, 3-4 দিন একটি লাশ যেমন ফুলে ওঠে, পচে ফুলে ওঠে, ঠিক তেমন ভাবে ফুলে উঠেছে। এবং এই লাশটি দেখে মোটেও মনে হচ্ছিল না যে এটি পানিতে ডুবে মারা গেছে। আরো অদ্ভুত ব্যাপার হলো, এই লাশের হাতের কবজি, দুটো হাতের কবজি উনি দেখেন নেই।
মহিলাটিকে বলেন যে এ কখন মারা গেছে। তখন মহিলাটি বলেন আজকে সকালে। তখন সনাতন ডাক্তার চিন্তা করেন যে আজকে সকালে মারা গেলে এত অল্প সময়ের মধ্যে, তাও আবার শীতকাল, গরমকালও নয়, লাশ তো এরকম ফুলে পচে যাওয়ার কথা নয়। ওনার সন্দেহ হয়, তবে এটি প্যারানর্মাল বিষয় কিনা এই বিষয় নিয়ে ওনার আসলে কোনো চিন্তাই তৈরি হয়নি, কারণ উনি জিন বা এই ধরনের প্যারানর্মাল বিষয়গুলোতে বিশ্বাস তেমন করতেন না, কারণ ওনার দীর্ঘ জীবনে এই ধরনের কোনো ঘটনার সম্মুখীন উনি হননি। শুধু মানুষের কাছ থেকে বিভিন্ন বিষয় শুনেছেন, কিন্তু ওনার সামনাসামনি কখনো এই বিষয়টি না হয় উনি এগুলো তেমন বিশ্বাস করেন। আর এই কারণে মহিলাটির কথা উনি মিথ্যা চিন্তা করেন, যে মহিলাটি মিথ্যা বলছেন, কিন্তু এটা কি প্যারানর্মাল বিষয় কিনা এই বিষয়ে ওনার মনে বিন্দুমাত্র কোনো সন্দেহের উদ্রেক হয়নি। আর ওই যে বিড়ালটি সামনে উনি দেখেছিলেন, এই বিড়ালটি নিয়েও ওনার মনে কোনো সন্দেহ হয়নি, উনি এই বিষয়টিকে স্বাভাবিকভাবেই নিয়েছেন। সনাতন ডাক্তার যখন দেখলেন ওনার ওই মহিলাটির ছেলে বলছেন যার দিনের মনে হচ্ছে যে পচে ফুলে উঠেছে, তার দুটো হাত নেই, তখন উনি মনে করেন মহিলাটি মিথ্যা বলছে, এইখানে দাঁড়িয়ে থাকা উচিত হবে না, আমি দ্রুত চলে যাই। ওই মহিলাটি বলেন যে আমার ছেলেটিকে আমার বাড়িতে নিয়ে যাওয়ার জন্য সাহায্য করুন। কিন্তু সনাতন ডাক্তার ভাবেন যে মহিলাটি যেহেতু মিথ্যা বলছে, একে সাহায্য করতে গেলে একটা বিপদে পড়ে যেতে পারে, যার কারণে উনি আর কোনো সহযোগিতা না করে সোজা হাঁটা শুরু করেন ওনার বাড়ি থেকে। উনি যখন সামনের দিকে আগাচ্ছিলেন, উনি আর পেছন ফিরে তাকান, শুধু কিছু খচখচ খচখচ শব্দ শুনেছিলেন, কিন্তু এই শব্দ যে কিসের উনি সেটাও আসলে বলতে পারেন, শুধু এমন একটু শব্দ শুনেছিলেন। উনি সামনে হেঁটে যাচ্ছেন, হাঁটতে হাঁটতে অনেক দূর চলে গেছেন। তো ওনার বাসা থেকে মোটামুটি কয়েক কিলোমিটার দূরে তখন আছে, এর মধ্যে আর কোনো সমস্যা হয়। তো ওই জায়গাটিতে যেখানে তিনি এসেছেন, তো ওই জায়গায় একটা ছোট্ট ব্রিজের মতো ছিল। আজকে যদিও সেই ব্রিজের কোনো অস্তিত্বই নেই, তো ছোট্ট একটি ব্রিজের মতো ছিল। তো ওই ব্রিজের একটু ওঠার সময় একটু উপর দিকে উঠতে হয়, বা নামার দিকে স্বাভাবিকভাবে একটু ঢালু। তো উনি যখন ব্রিজের উপরে উঠবেন, যখন ওঠার জন্য ওই উঁচু রাস্তাটা যাওয়া শুরু করেছেন, তখন মনে হচ্ছে যে ওনার শরীরটা এত ক্লান্ত যে উনি কিছুতেই ওনার পা আগাতে পারছেন না, এমনটা মনে হচ্ছে। কিন্তু আসলে উনি এতটা ক্লান্ত ছিলেন না, কারণ উনি গ্রামের মানুষ, অনেক পথ হেঁটে ওনার অভ্যাস রয়েছে। উনি ভাবলেন যেহেতু অনেক পথ হেঁটে এসেছি, হয়তো বা ক্লান্ত হতেও পারি, তাই বলে এতটা ক্লান্ত যে আমার পা চলছে না। তারপরে উনি কষ্ট করে ব্রিজের উপর উঠে পড়েন হাঁটতে হাঁটতে, এবং ঢালু বেয়ে যখন নামা শুরু করেছেন, তখন উনি হুমড়ি খেয়ে পড়ে যান। হুমড়ি খেয়ে যখন পড়ে যান, তখন উনি ফিল করেন ওনার সামনে থেকে কিছু একটা জিনিস এগিয়ে আসছে। ওনার হাতের টর্চ লাইটটা কিন্তু ফেলে দেননি, কারণ হুমড়ি খেয়ে পড়ে গেল, হাত থেকে যেটা ছুটে যায়। টর্চ লাইটটা জ্বালান, তিনি দেখেন দুটো কাঁকড়ার মতো কোনো একটা জিনিস আস্তে 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 ওনার দিকে এগিয়ে আসছে। উনি ভাবেন যে রাস্তার উপর হয়তো বা কোনো কাঁকড়া, বড় সাইজের কোনো কাঁকড়া, কিন্তু যত কাছে আসছে উনি টর্চ লাইটটা দিয়ে ভালো করে দেখেন, আসলে এ দুটি কোনো কাঁকড়া, এ দুটি মানুষের দুটি হাত, এবং হাত দুটি স্বাভাবিক মনে হচ্ছে কোনো পচে ফুলে যাওয়া হাতের যে কবজি, কবজি থেকে নিচের অংশ, 5 আঙ্গুল বিশিষ্ট দুটো এরকম কবজি, 5 আঙ্গুল বিশিষ্ট হাত আঙ্গুলের উপর ভর করে হেঁটে হেঁটে সামনে আসছে। তখন উনি ভাবেন কিছু সময় আগে যে মহিলার ছেলের কথা বলছিল, ঠিক
ওই ছেলেটির লাশ যেমন পচে ফুলে উঠেছিল, আর ওই ছেলেটিরও হাত ছিল না দুটো। মনে হচ্ছে এই হাত দুটি ওই ছেলেরই। এখন তিনি চিন্তা করেন যে সত্যি ওনার সাথে প্যারানরমাল কোনো ঘটনা ঘটছে। উনি উঠে দাঁড়ান, উঠে দাঁড়িয়ে দৌড়ানোর চেষ্টা করেন, কিন্তু ওনার মনে হচ্ছিল ওনার পায়ে জোর নেই, পা অবশ হয়ে গেছে, ওনার পায়ে জোর পাচ্ছিলেন না। হাঁটার সময় আর একটা ভয়ঙ্কর ঘটনা যেটি ঘটে সেটি হচ্ছে ওই কাটা হাত দুটি ওনার দুই পা আঁকড়ে ধরে, যার ফলে ওনার হাঁটার গতি আরো কমে আসে। তখন উনি ওনার ধর্মের যে শ্লোক আছে, মন্ত্র আছে, সেগুলো পাঠ করতে থাকেন এবং সৃষ্টিকর্তাকে ডাকতে থাকেন। উনি প্রচন্ড শক্তি দিয়ে পা থেকে পাটাকে আশ্রয় এটাকে বলে যে ঝাড়ি দিয়ে ওই কাটা হাতকে দূরে ফেলে দেন। এরকম করে দুই পা থেকেই ওই দুটা হাতকে উনি দূরে ফেলে দিয়ে এইবার ওনার গায়ে মনে হচ্ছে শক্তি চলে এসেছে। উনি দৌড়াতে থাকেন। দৌড়াতে দৌড়াতে সামনে গিয়ে একটা লোকের সাথে তিনি ধাক্কা খান তিনি। তখন লোকটি বলে ওঠে, এই কে কে? তখন সনাতন ডাক্তার বলে, এই তুই রহিম না? বলে, হ্যাঁ কাকা, আপনার দেরি দেখে তো আমি দোকান বন্ধ করে চলে যাচ্ছি। আমি তো আবার সাইকেল চালাইতে পারি না। এখন আগামীকালকে আমি দোকানে আসবো না, আমার বাড়িতে একটা কাজ আছে। এই জন্য চিন্তা করলাম যে দোকানের চাবিটা আপনার বাড়িতে দিয়ে আসি। এই জন্য আমি হেঁটে হেঁটে এই পথ দিয়ে রওনা দিয়ে যাচ্ছি। আপনাকে এমন দেখাচ্ছে কেন? তখন সনাতন ডাক্তার সব ঘটনা খুলে বলেন। তখন আব্দুর রহিম বলে যে, কাকা আপনি চিন্তা করবেন না, আপনি ভালো মানুষ, আপনি মানুষের উপকার করেন, আপনার কোনো ক্ষতি আল্লাহ করবেন না। চলেন এবারে একসাথে যাই, কোনো ভয় নেই। এরপর দুইজন গল্প করতে করতে সনাতন ডাক্তারের বাড়ির কাছে চলে আসে। বাড়ির কাছে এসে আব্দুর রহিম বলে যে, কাকা এই নেন আপনার দোকানের চাবি, আমি আর ভিতরে ঢুকবো না। তখন সনাতন ডাক্তার বলেন, বলিস কি রে, এতটা পথ হেঁটে এলি, বাড়িতে চল, কিছু খাওয়া দাওয়া করে যা। তখন আব্দুর রহিম বলে, না কাকা, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, আমাকে তাড়াতাড়ি যেতে হবে। অন্য আরেকদিন এসে কাকির হাতের রান্না খেয়ে যাও, কাকিকে আমার নমস্কার জানাবেন, আজকে আমি চলে যাই। যেহেতু সনাতন ডাক্তার দেখলেন যে আব্দুর রহিম যেতেই চাচ্ছে না, তো উনিও খুব বেশি জোর করলেন না, যেহেতু রাত হয়ে যাচ্ছিল, তাকেও ফিরতে হবে। তো যদিও সনাতন ডাক্তার বলেছেন যে রাতটা তার বাড়িতে থেকে যেতে, কিন্তু আব্দুর রহিম বলেছিল যে পরের দিন তার জরুরি কাজ আছে, দোকানে আসবে না। এই জন্য উনিও আসলে তাকে আর আটকাননি। উনি বাড়িতে চলে আসেন। ওনার বাড়িতে এসে এই ঘটনা খুলে বলেন সবাইকে। তো যাই হোক, ঘটনাটির একদম সমাপ্তির দিকে চলে এসেছি, কিন্তু আরো একটি বিষয় বাকি রয়েছে প্রিয় লিসেনার্স। সেটি হচ্ছে, পরের দিন উনি দোকানে গিয়ে অবাক হয়ে যান। দেখেন যে আব্দুর রহিম দোকান খুলে বসে আছে, কারণ দোকানের চাবি দুটো, একটা হচ্ছে সনাতন ডাক্তারের কাছেও থাকে, একটা চাবি আব্দুর রহিমের কাছেও থাকে। দেখেন আব্দুর রহিম দোকান খুলে বসে আছে সকালবেলা। বলবেন, কি রে আব্দুর রহিম, তুই যাস নাই? তোর না আজকে কাজ আছে? আব্দুর রহিম তো বলে যে, কই আমার কাজ আছে, আমি কখন বললাম? বলে, কেন, তুই না কালকে রাত্রে আমাকে এগিয়ে দিলি বাসা পর্যন্ত, তারপর আমার কাছে চাবি দিলি, বললি যে তুই আজকে দোকানে আসতে পারবি না। বলে, কই কাকা, না তো, আমি তো আপনার দেরি দেখে দোকান বন্ধ করে চলে গেছি, আর দোকানের ডুপ্লিকেট চাবি তো দোকানের মধ্যেই ছিল। পরে আমি এসে দেখি যে দোকানের চাবি দোকানের মধ্যে নেই। আমি ভাবলাম যে কি হলো, আমি কি হারিয়ে ফেললাম কিনা। এখন দেখি যে আপনি বলছেন যে আপনার কাছে চাবি।
আব্দুর রহিমও অবাক হয় এই চাবিটা ওনার কাছে কিভাবে গেল। আর সনাতন ডাক্তার অবাক হন, যদি আব্দুর রহিম কালকে দোকান বন্ধ করে সে বাড়িতেই চলে গিয়ে থাকে, তাহলে রাতের বেলা কে আমাকে এগিয়ে দিল, কে আমাকে সঙ্গ দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছে দিল, আমার সাথে যে ভয়ঙ্কর ঘটনাগুলো ঘটছিল তার উপস্থিতিতে আমি প্রাণের রক্ষা